প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এই সময়। সাথে আছি আমি মুকসিবুল হাসান। আজ আমরা দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে বলতে গেলে দিনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে কোটা সংস্কার আন্দোলন। এই কোটা সংস্কার আন্দোলনে আজ সারাদিন আমরা দেখেছি উত্তেজনা, উত্তাপ এবং সংঘর্ষ, এবং সেই সাথে কোথাও কোথাও সহিংসতাও হয়েছে। অনেকে আহত হয়েছেন এবং সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন যে কোটা সংস্কার আন্দোলনে হত্যা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে এবং সুষ্ঠু এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে তিনি বিচার বিভাগীয় তদন্ত করা হবে বলেও জানিয়েছেন। একই সঙ্গে তিনি এই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আশা প্রকাশ করেছেন সর্বোচ্চ আদালতে শিক্ষার্থীরা হতাশ হবেন না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে তিনি ধৈর্য ধরারও আহ্বান জানিয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ সংবাদ। পাশাপাশি আমরা সারা দেশে আগামীকাল কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে যেটি বলা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং এই ঘোষণাটা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরপরই তিনি এই বক্তব্য দিয়েছেন। এছাড়া আমরা জানি যে আজ সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল আগেই শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে স্কুল, কলেজ থেকে শুরু করে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়। আজ সিন্ডিকেটের সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং বলা যায় যে সবাই অনেকটা হল ছেড়েছে, যদিও সেই হল ছাড়ার আগে কোথাও কোথাও সংঘর্ষ, সহিংসতা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি গায়েবানা জানাজা পড়েছে। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে। এটি একটি গুরুত্বপূর্ণ সংবাদ। সেই সাথে কোটা সংস্কার আন্দোলনে আগামীকাল যে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে সেটির সঙ্গে সর্বাত্মক সমর্থন জানিয়েছে বিএনপি। একটি অনলাইন ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তিনি এই সমর্থনের কথা জানিয়েছে। সেটি একটি খবর। এর বাইরে যদি বলি, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আমরা দেখেছি সারাদিন বিভিন্ন জায়গায় সংঘর্ষ, সহিংসতা হয়েছে। তার ভিতরে উল্লেখযোগ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, উল্লেখযোগ্য বরিশালে, এছাড়া বিভিন্ন জায়গায় হয়েছে। পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। বিভিন্ন জেলায় ছাত্রলীগ নেতাকর্মীদের সাথেও শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। জাতিসংঘ বাংলাদেশের চাকরিতে কোটা বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্র তিনি আজ এই আহ্বান জানিয়েছেন, এবং সেই সঙ্গে এদিকে চলমান আন্দোলন ইস্যুতে শীর্ষ খবর হিসেবে প্রকাশ করেছে বিশ্বের বেশ কিছু গণমাধ্যম। সেটি একটি গুরুত্বপূর্ণ। এর বাইরে আমরা এই কোটা নিয়েই দেখেছি যে আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তারা তাদের দলীয় কর্মসূচিতে কিছু বক্তব্য দিয়েছে। যেমন যারা বিএনপি বলছে, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে ত্রাস সৃষ্টি করে আন্দোলন দমন করতে চাইছে সরকার। এটি বাইতুল মোকাররমে যে গায়বানা জানাজা ছিল সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আর এর বাইরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নির্বাচিত সরকারকে উৎখাত করতে বিএনপি জামাত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ছিনতাই করেছে। এই যে দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, অর্থাৎ পুরোটাই আজকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে, এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমরা স্টুডিওতে তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, আমরা পরিচিত হব তাদের সঙ্গে। আমার ঠিক বামে রয়েছে অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, তিনি মহাসচিব বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন, এবং একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি। এবং তারপরে রয়েছে সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, এবং সর্ববামে রয়েছেন আরিফ জেপ্তিক, যিনি অনলাইন অ্যাক্টিভিস্ট। এবং তাছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর কামরুল হাসান। আমরা কামরুল হাসান সহ স্টুডিওতে যে তিনজন অতিথি আসছেন, আপনাদের চারজনকেই আমরা স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এর বাইরেও দর্শক, আমরা দেশের বিভিন্ন জায়গায় আজকে এখন পর্যন্ত যদি আন্দোলন আছে কিনা কিংবা কোনো ধরনের ঘটনা প্রবাহ আছে কিনা সেগুলো জানার জন্য আমাদের প্রতিনিধিরা রয়েছে। আমরা প্রয়োজনে তাদের সাথে সরাসরি যাব। আমি প্রথমেই আমি কামরুল হাসান স্যারের কাছে যেতে চাই। জনাব কামরুল হাসান স্যার, আপনার কাছে যেটি জানতে চাবো, স্যার আপনার কাছে আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? স্যার আপনি আনমিউট করে নেন, আপনাকে দিয়েই শুরু করতে চাই আলোচনা। স্যার আপনার কাছে আমি সরাসরি প্রশ্নে আসি। আমরা দেখেছি যে সারাদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
আচ্ছা, আমরা কামরুল হাসান স্যারের কাছে একটু পরে যাব। একটু অডিও সমস্যা, আশা করি তার শব্দ সমস্যা সমাধান হলে আমরা স্যারের কাছে যাব। তার আগে আমি ডক্টর নিজামুল হক ভূঁইয়া আপনার কাছে স্যার জানতে চাই যে সবশেষ কী অবস্থা, আপনি তো ক্যাম্পাস থেকে আসলেন। ধন্যবাদ মুসিবুল আহসান, আমাদের একজন প্রিয় শিক্ষার্থী ছিলেন এক সময়। এখানে আমার সাথে যুক্ত আছেন আমাদের আজিজ ভাই সাংবাদিক এবং আমাদের আরিফ ভাই, এমনকি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক আছেন, এবং এনটিভির অসংখ্য দর্শকবৃন্দকে শুভরাত্রি। হ্যাঁ, আমি ক্যাম্পাস থেকে এসেছি, ক্যাম্পাস থেকে আপনাদের গাড়িতে এসেছি। ক্যাম্পাসে এখন আমাদের শিক্ষার্থী নেই, কারণ আপনারা জানেন যে আজকে সবগুলো বিশ্ববিদ্যালয় বন্ধ দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনার অনির্দিষ্টকালের জন্য আমরা বন্ধ দিয়েছি চলমান পরিস্থিতিতে। আমরা সকালে সিন্ডিকেটের সভা করেছি, আমিও সিন্ডিকেটের একজন সদস্য। আমাদের কিছু কিছু শিক্ষার্থী, মেয়েদের হলে কিছু শিক্ষার্থী আছেন, ওরা কালকে সকালে চলে যাবে। তো বলতে পারেন যে বিশ্ববিদ্যালয় এখন মানে শিক্ষার্থী ছাড়াই আমরা অবস্থান করছি। তবে যেহেতু কোটা আন্দোলনকারীরা আগামীকালকে একটাই সারাদিনব্যাপী যে একটা কর্মসূচি ঘোষণা করেছে, তার আলোকেই আমরা দেখেছি যে ক্যাম্পাসে কিছু ইতস্তত বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। হঠাৎ করে এসে ককটেল মেরে যাওয়া হচ্ছে, হঠাৎ করে দেখছি শহীদ মিনারের পাশে মানে আপনার বিভিন্ন ধরনের ককটেল ফোটানো হচ্ছে। এটা কোনোভাবে কাম্য না। যেখানে শিক্ষার্থীরা নাই সেখানে এখন তো কোটা আন্দোলনের জন্য এই মহড়া দিতে হবে কেন? তো এটা হলো খুব দুঃখজনক। আর গত কয়েকদিনে যে ঘটনা, 1 জুলাই থেকে কোটা আন্দোলনকারীরা আবার গতকাল পর্যন্ত বা আজকে পর্যন্ত যেটা বলবো যে প্রথম দিকে আন্দোলনটা অত্যন্ত সুন্দরভাবে ডিসিপ্লিন হইতে আন্দোলনটা করেছে। গত 2-3 দিন যে সহিংস ঘটনা ঘটেছে, আমাদের 6 জন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। আমি 6 জন শিক্ষার্থীর বিধি আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের শোক সন্তস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং আমি শিক্ষক হিসাবেও আমি আমার কয়েকটা টেলিভিশন মিডিয়াতেও বলেছি যে ওদের পরিবারের সাথে সরকারের সহযোগিতা কামনা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার বক্তব্যেই উনি বলেছেন যে ওদের পরিবারের ব্যাপারে উনি সহানুভূতিশীল এবং ওদের পরিবারের সাথে সম্পৃক্ত করে যে সহযোগিতা করা দরকার সেটা করবেন। কিন্তু একটা আন্দোলনকে কেন্দ্র করে আমাদের 6 জন তাজা প্রাণ চলে গেল, এটা খুবই দুঃখজনক। এবং আমরা জাতি হিসাবে আমাদের কাছে লজ্জা লাগছে যে 54 বছর পরেও আমাদের শিক্ষার্থীদের এবার প্রাণ দিতে হলো। শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলন করছে এবং প্রাণ দিতে হলো কেন, এটা জাতির কাছে প্রশ্ন। কারা এই প্রাণ দেওয়ার পিছনে ইন্ধন জুগিয়েছে? আমরা দেখেছি গত কয়েকদিন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম দিকে আমরা দেখেছি হলগুলোতে কোটা বিরোধী এবং ছাত্রলীগের অবস্থান ছিল। এমনকি আমরা সারা রাত্র আমরা অবস্থান করছি যাতে হলে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমাদের উপাচার্য ডক্টর মাকসুদ কামাল, আমাদের 2 জন উপাচার্য আছেন, আমাদের ট্রেজারার আছেন, আমাদের 19 জন প্রভোস্ট আছেন, আমি শিক্ষক সমিতির সভাপতি, আমাদের সাধারণ সম্পাদক সহ প্রক্টোরিয়াল টিমের আমরা নিরলস পরিশ্রম করেছি। আমরা প্রভোস্টদেরকে, হাউস টিচারদেরকে আমরা হলে রেখেছি ভোর 5টা পর্যন্ত। 2-একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, হলে হয়তো রুম ভাঙচুর হয়েছে, এটা হলে সবসময় আপনারা শিক্ষার্থী থাকেন। এই রিলেটেডই আপনার কাছে একটা জিনিস একটু জানতে চাই। একই সঙ্গে গতকাল রাতে আমরা দেখেছি যে মধ্যরাতে 2টা-3টার দিকে এক একটি হলে, বিশেষ করে মেয়েদের হলে, প্রথমে রোকেয়া হল, তারপরে আরও কয়েকটি হলে যেখানে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, সেখানে ছাত্রলীগের যে নেত্রীরা ছিল তাদেরকে বের করে দিয়েছে এবং একই সঙ্গে তারা রাজনীতিমুক্ত, ছাত্র রাজনীতিমুক্ত ঘোষণা করেছে, যে ঘোষণায় হলের প্রভোস্টদেরও সাইন আছে। এটি আসলে কি তারা মন থেকে করেছে না বাস্তবতা? না, আমি বলি গত রাতে এই ঘটনাটা যখন ঘটছে আপনার সেখানে আমি নিজেই আমাদের উপাচার্য মহোদয়ের সাথে ছিলাম। তখন আমাদের প্রভোস্টদেরকে যেভাবে তারা, আমাদের 10 জন ছাত্রলীগের নেত্রীকে তারা যেভাবে মানে কোটা আন্দোলনকারীরা, এমনকি এখানে কোটা আন্দোলনকারীদের সাথে কিছু বহিরাগত শিক্ষার্থীও ছিলেন, মানে যারা হয়তো পাশ করে গেছে এখনও, মানে কিন্তু আমরা সাধারণত মেয়েদের হলে সেটা হয় না, কিন্তু তারা এমনভাবে আচরণ করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দকে একটা পর্যায়ে প্রক্টর এবং আমাদের পুলিশের সহায়তায় তাদেরকে বের করতে হয়েছে। তারপরে তারা যেভাবে প্রভোস্টকে বাধ্য করেছে যে আপনি একটা কাগজ এনে আপনি সই করতে হবে, তখন প্রভোস্ট বাধ্য হয়েছে। এটা কিন্তু কোনোভাবে প্রভোস্ট নিজের ইচ্ছা থেকে স্বেচ্ছায় সে কাজটি করে নেয়, প্রভোস্টকে বাধ্য করেছে। এটা একটা উদ্ভূত পরিস্থিতিতে ওরাও তো আমাদের শিক্ষার্থী, মনে করেন যে বহিরাগত বলি আর আমি যাই বলি স্যার অনেকটা বাধ্য করেছে। আমি আপনার উত্তর অনেকটাই আমি বুঝতে পেরেছি স্যার। আমি একটু আজিজ আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে যে আগামীকাল এই যে কোটা সংস্কার আন্দোলন, যারা নাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা আগামীকাল কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে
এবং সেই আন্দোলনে বিএনপি সর্বাত্মকভাবে সহযোগিতা করবে, সমর্থন দিবে এটি বলছে। আবার বিএনপি এটি সিনিয়র যুগ্ম মহাসচিব বলছে, আবার দলটির মহাসচিব বলছে যে আন্দোলনের সাথে সরাসরি নেই বিএনপি, তবে নৈতিক সমর্থন আছে। আমার প্রশ্ন স্যার, এই কমপ্লিট শাটডাউন বিএনপির সমর্থন এই শাটডাউনকে আরও ইফেক্টিভ করবে নাকি ক্ষতিগ্রস্ত করবে? দেখেন, আপনাকে ধন্যবাদ জানাই। আমি শুরু করি। 2018 সালে আপনার কোটা সংস্কার আন্দোলন হয়। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন এই আন্দোলনে বিরক্ত হয়ে তিনি এই কোটা বাতিল করে দেন। আমি এই যে প্রধানমন্ত্রী বিরক্ত হতে পারেন না সেদিকে নাইবে গেলাম, অর্থাৎ এটা কিন্তু ওদ ভঙ্গ হয়। তিনি বাতিল করে দিয়েছেন। তো যিনি বাতিল করছেন ওনার ক্ষমতা আছে, বাতিল করছেন। তারপরে দুটো ছাত্র গিয়ে হাইকোর্টে আপিল করেছে। এটাও কিন্তু যুক্তিসঙ্গত। কারণ হচ্ছে সংবিধান অনুযায়ী আপনার মাদার ল, সংবিধানের রক্ষাকর্তা হচ্ছে উচ্চ আদালত। আপনার সংবিধানের বাইরে গেলে, সরকার বাইরে গেলেও উচ্চ আদালত সেটা ধরতে পারবে। তো যেহেতু আপনি সংবিধানে বলা আছে যে ওই কোঠা শব্দ নাই, কিন্তু বলা আছে অনগ্রসর অংশের উন্নয়নের জন্য আপনি বিধিবিধান করতে পারেন। অবশ্যই এইটার অর্থই হচ্ছে কোঠা। অর্থাৎ আপনি যেগুলো আমাদের ছিল, কোঠা যেগুলো ছিল, আমাদের যেটা এখানে ঘাটতি আছে সেটা হচ্ছে অনগ্রসর হতে হবে। সে যেই সেক্টরের হোক, নারী হোক, মুক্তিযোদ্ধা হোক, জেলার হোক, কিন্তু সেই ডাটা আমাদের সরকারের কাছে নেই। একটু পজ দিচ্ছি আপনাকে, আমরা এই আলোচনা একটু পরে আসবো। আমি যে প্রশ্নটি আপনাকে করেছিলাম সেটি যদি একটু উত্তর সংক্ষেপে দেন, আমরা পরবর্তী আলোচকের কাছে যাবো, তারপরে বিরতিতে যাব। এটা বহুদলীয় গণতন্ত্রের দেশ। জি, কোনো বৈধ আন্দোলন যদি হয়, জি, যুক্তিসঙ্গত আন্দোলন যদি হয়, তাহলে যে কোনো রাজনৈতিক দল সমর্থন দিতে পারে। ওকে। আবার যদি অবৈধ হয় তা নিবৃত্ত করা দায়িত্ব রাজনৈতিক দলের। তো আমি নিজেই মনে করি কোটার সংস্কার এটা তো হতেই হবে, কোটা থাকতে হবে, কোটার সংস্কারও হতে হবে। তো এরাও তো কোটার সংস্কার চায়, সরকারও সংস্কার করতে, সবাই সংস্কারের কথা বলে। তো এটা হয় নাই। কিন্তু এই যে ঘটনা আমি বলতেছিলাম যে এই ঘটনার কারণে এই যে এখন যে 6টা ছাত্র মারা গেল, এবং এখনও সারা ঢাকা শহরে হয়তো পুলিশ টুলিশ ঢুকে নিয়ন্ত্রণ করে ফেলছে, কিন্তু বাইরে কিন্তু এখনো অনিয়ন্ত্রিত। এই জায়গাটা নিয়ে আমি একটু আরিফ জেপ্তিক আপনার কাছে জানতে চাবো। সেটি হচ্ছে, আজকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন কোটা সংস্কারে এই যারা নিহত হয়েছেন তাদের প্রতি যেমন তিনি দুঃখ প্রকাশ করেছেন, নিন্দা জানিয়েছেন, ঠিক তেমনি তিনি বলেছেন যে এদের সবাইকে খুঁজে বের করে বিচার করা হবে, বিচার বিভাগীয় তদন্ত করার কথাও বলেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী যেটি বলেছেন, শিক্ষার্থীদের হতাশ না হয়ে বলেছে যে আদালতের রায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, তাদের আশাবাদী হতেই অনেকটা থাকতেই প্রধানমন্ত্রী বলেছেন। প্রধানমন্ত্রীর এই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ শিক্ষার্থীদের পরবর্তী আন্দোলনকে কি নিবৃত করবে নাকি আরও বেশি গতির সঞ্চার করবে? কোনোটাই করবে না। আমার কাছে মনে হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তৃতাটা দিয়েছেন সেটা আমি এজ এ নাগরিক আমি আশা করেছিলাম আরও একটু কংক্রিট অবজেক্টিভ শো থাকবে। 8 মিনিটের বক্তব্য ছিল। হ্যাঁ, খুবই সংক্ষিপ্ত বক্তব্য ছিল। এখানে কয়েকটা জিনিস উনি পরিষ্কার করেছেন। নাম্বার 1, যে আন্দোলন যারা করছে এরা আসলে আমাদেরই ছেলেমেলে, আমাদেরই সন্তান, তাদের কোনো সমস্যা নাই, কিন্তু তাদেরকে কোনো না কোনোভাবে প্রভাবিত করার একটা সুযোগ তৈরি হয়েছে গত কয়েকদিনের ঘটনা প্রবাহে, যেটা দেখা গেছে। এটা থেকে সতর্ক থাকতে বলেছেন, এবং যারা এটা করবে, যারা ধ্বংসাত্মক কার্যকলাপে যাবে, এই আন্দোলনটা কিন্তু খুব শান্তিপূর্ণ, শুরু থেকেই শান্তিপূর্ণ, কিন্তু এটার ভিতরে যারা কাজ করবে ধ্বংসাত্মক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে ছাড় দেওয়া হবে না। এটা স্টেটমেন্টশিপ খুব ভালো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আন্দোলনকারী যারা আছে তারা এখান থেকে সঠিক দিক নির্দেশনা পায়নি। আদালতে অপেক্ষা করা যেতে পারে, সেটা এক জিনিস, কিন্তু আমরা যেটা দেখেছি হাইকোর্টের রায়ের পরে, হাইকোর্ট যেটা বলেছেন যে কোটা থাকতে হবে, কিন্তু কম বেশ করার অধিকার সরকারের আছে। সেক্ষেত্রে সরকার যদি আপিলটা না করে, উইথড্র না করে, হাইকোর্টের রায় মেনে নিয়ে এখান থেকে কাজ শুরু করেন, তাহলে দ্রুত হতো। যেহেতু আপিল করেছেন, সেই অপেক্ষা থাকতে হতে পারে। কিন্তু আপিলের ফলাফল যেটাই হোক,
দুটোতেই সরকারের কাজ করার সুযোগ আছে। এক হচ্ছে যদি আপিল গ্রহণ হয় তাহলে 18 সালের পরিপত্র বহাল থাকছে, কোটা থাকছে না। সরকারের বিজয়, আন্দোলনকারীদেরও বিজয়। কিন্তু যদি আপিল না হয়, হাইকোর্টেরটাই যদি আপিলে থাকে তাহলে কোটা থাকছে, কোটা চালু হচ্ছে। এবং সেক্ষেত্রে সরকার কি করবেন এখন থেকে কিন্তু একটা হিন্টস দেওয়া যেতে পারতো যে যদিও কোটা যদি থাকেও আমরা সেই কোটাকে কোন হারে থাকবে বা কিভাবে আমরা এটাকে পুনর্বিন্যাস করব সেই বিষয়ে একটা দিক নির্দেশনা থাকলে আমার মনে হয় যে আন্দোলনকারীরা আরো আশ্বস্ত হতে পারতেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমরা আবার নিজামুল হক ভূঁইয়া আপনার কাছে যেতে চাচ্ছি। স্যার, আপনার কাছে একটু জানতে চাবো, আপনি তখনও একটু আপনার কাছ থেকে আপডেট পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপডেটটা পেয়েছি। আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে আপনি তো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের খবর কি? আমরা যতটুকু জানি যে কোনো বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী আটকে পড়েছে, তাদেরকে শিক্ষকদের সহযোগিতায় হলে রাখা হয়েছে। যেটি আপনি বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলেও যেমন কিছু মেয়েরা আছে, ঠিক তেমনি জাহাঙ্গীরনগরেও আছে। আর কোনো জায়গায় কি অবস্থা, কিংবা এই যে শিক্ষার্থীরা হলে আছে তাদের নিরাপত্তার জন্য পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনী আছে কিনা? কেননা বাইরে থেকে কেউ আক্রমণ করলে তারা কিভাবে প্রোটেক্ট করবে? সবচেয়ে দুঃখজনক হলো যে গত পরশুদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেভাবে বহিরাগতরা কোটা আন্দোলনকারীদের সাথে ঢুকে একজন শিক্ষককে যেভাবে আহত করেছেন, এটা খুব দুঃখজনক। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে আমাদের 5জন শিক্ষক আমাদের আহত হলো। তারপরে একজন তো একজন আপনাদের ইস্টার্ন প্রক্টর পাঠজানা চারুকলার একজন শিক্ষক খুবই মারাত্মকভাবে ইনজুর্ড, আমাদের ফার্মাসির একজন শিক্ষক মারাত্মকভাবে ইনজুর্ড হলো। তারপর আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল আজকে শিক্ষকদেরকে অবরুদ্ধ করে রেখেছে সারাদিন। আমি বারবার শিক্ষকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, সন্ধ্যার দিক পরে বোধহয় মানে সমাধানটা হয়েছে। আর তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 10 ঘন্টা শিক্ষকদেরকে অবরুদ্ধ করে রেখেছে। আমাদের বক্তব্য হলো বিশ্ববিদ্যালয় এরিয়াতে কোটা আন্দোলন করতেছে ছাত্রলীগ ভার্সাস ছাত্রলীগ, যেহেতু ছাত্রলীগের নেতৃবৃন্দ আছে, পাশাপাশি কোটার শিক্ষার্থীরা করছে। সেখানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা লক্ষ্য করেছি যে যখনই দুই পক্ষ মুখোমুখি আমরা সেখানে অবস্থান নিয়েছি। জাহাঙ্গীরনগরেও যখন অবস্থান নিতে গিয়েছে বহিরাগতরা ভিতরে প্রবেশ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় গত 2 দিন স্যার, আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে সেটি হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত যারা প্রবেশ করেছে তারা সাধারণ শিক্ষার্থী বা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয়, বরং তারা ছাত্রলীগের সঙ্গে প্রবেশ করেছে এবং ভিসির বাসায় পরশুদিন রাতে যে হামলা হয়েছিল সেখানে তারাই করেছে। আসলে স্যার, এটি নিয়েও কি আমাদের ভিতরে কোনো না, আমি আপনার সাথে যেটা মনে করি, আমার তো প্রত্যক্ষদর্শী হিসাবে আমি যেটা দেখেছি যে এবার কোটা আন্দোলনে স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে আসা হলো, কলেজের শিক্ষার্থীদের নিয়ে আসা হলো। আমি ক্যাম্পাসে 2জন শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা কোথায় পড়ো? কোন একটা কলেজের কথা বললো, কি জন্য আসছে? হাসে আর বলে, স্যার কোটা। তো আমি হলো যে তার আত্মীয় স্বজন আছে দল বাড়ি করার জন্য। আর তাদের হয়তো কিছু শিক্ষার্থীদেরকে বলা হয়েছে যে এই কোটার কারণে তুমি ভবিষ্যতে চাকরি পাবে না, তোমার ভবিষ্যৎ অন্ধকার। তো এখন তো এরা তো তারুণ্য, ওরা বুঝতেছে যে না, আমার বোধহয় সেখানে আসা উচিত। যেমন নটরডেম কলেজের শিক্ষার্থীরা এসেছে। কিন্তু আমার বক্তব্য হলো কোটা আন্দোলনকারীরা যৌক্তিক আন্দোলন করবেই, সেটাকে আমি সমর্থন করলাম, ঠিক আছে। তা আমরাও বলছি যৌক্তিকভাবে এটা সমাধান হওয়া উচিত। আমি অনেকগুলো টকশোতেও বলেছি যে যেহেতু আদালতে সেটা বিচারাধীন, সেজন্য আদালতের উপর তার কথা বলা যায় না। এরপরে বলছে এটা যৌক্তিক সমাধান হওয়া উচিত। কিন্তু এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে আপনার প্রেস ক্লাবে কারা বাস পড়াইলো, এই যে আপনার পল্টনের বিজনেস ইয়েতে একটা আপনার অফিসে আগুন দেওয়া হলো, তারপরে ধরেন গাড়ি পোড়ানো হলো, মোটরসাইকেল পোড়ানো হলো, এটা তো রাজনৈতিক আন্দোলন না, এটা হলো শিক্ষার্থীদের জন্য ইস্যুভিত্তিক আন্দোলন, তাদের অধিকারের আন্দোলন। কিন্তু আজকে আমি মনে করি যে এটাতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য জায়গায় যেভাবে অনুপ্রবেশকারীরা ইভেন আমাদের ক্যাম্পাসও বিভিন্নভাবে স্লোগান দিয়েছে, যারা আমাদের কোমলবোধী শিক্ষার্থীদের তো স্লোগান দেওয়ার কথা না। যে বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মুক্তিযুদ্ধ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে শামসুজ্জোহা, যিনি একজন শিক্ষক প্রক্টর, শিক্ষার্থীদের জন্য সামনে এসে গুলি বুকে নিয়ে কিন্তু 69 গণঅভ্যুত্থান হলো। শিক্ষার্থীদের এই ভূমিকা ছিল অতীতে। সেখানের মধ্যে আপনি দেখেন মানে আপনার কিভাবে এই ঘটনাগুলো ঘটলো বলেন। জি স্যার, আপনি যে কথাটা বলছিলেন, যেটি গণ অভ্যুত্থানের কথা বলছিলেন, 69-এর কথা বলছিলেন, ঠিক তেমনি নূর হোসেনের কথা বলছিলেন 90-এর। এই আমরা গত পরশুদিন দেখলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এইরকম একটি
ঘটনা আসলে একভাবে কি আপনি নেবেন নাকি না, ওই ভিন্নভাবে? ঘটনাটা ওই শিক্ষার্থীটা আমার খুবই খারাপ লেগেছে। আমিও সমবেদনা জ্ঞাপন করছি। শিক্ষার্থীটা হাত থেকে যেভাবে করেছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা এটার মানে কি ধরনের একটা মানে মারা হলো, তারপরে সে অসুস্থ হয়ে গেল, হাসপাতালে যাওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে সে মৃত্যুবরণ করলো। তো এই একটা লোক দাঁড়িয়ে আছে, সেখানের মধ্যে যদি আপনি তাকে আহত করতে চান, তার পায়ে গুলি করতে পারেন, তাকে এইভাবে বুকে তো। অনেকগুলো মানে এটা আমি কোনোভাবে আমি সমবেদনা জ্ঞাপন করছি। এটা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা ছিল, এটা তো কঠিন তদন্ত করা উচিত। এবং আমি এই শিক্ষার্থীর পাশে আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা লেসন, যেরকম একজন শিক্ষার্থীকে এরকম আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এভাবে সে মৃত্যুবরণ করবে, এটা কোনোভাবে কাম্য না। আর আমি যারা মানে কোটা আন্দোলনে যেভাবে অনুপ্রবেশকারীরা কোটা আন্দোলনকারীদেরকে বিভ্রান্ত করে এটাকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করেছে, এখানে স্বাধীনতা বিরোধী চক্র এবং অন্যান্য রাজনৈতিক দল তাদের ফায়দা লুটার যে চেষ্টাটা করছে, এটা খুব দুঃখজনক। এটাই কিন্তু আজকে সহিংসতার কারণে আজকে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বন্ধ করতে বাধ্য হলাম। এমনকি ধরেন এই যে সবগুলো বিশ্ববিদ্যালয় একযোগে, যদিও আমাদের ধরেন তো আপনারা আমাদেরকে দোষারোপ করতে পারেন যে আপনারা শিক্ষকরা মানে হয়তো এটা প্রসঙ্গ না, কিন্তু আমাদের শিক্ষকদেরও একটা কর্মবিরতি চলছে। কিন্তু সেটা থেকে বড় কথা হলো যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে। গত কয়েকদিন থেকে সবগুলো দেশ বা অচল করে দেওয়া হলো। কোটা আন্দোলন করছে শিক্ষার্থীরা, শিক্ষাঙ্গনে করছে তারা, বা তারা বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ কর্মসূচি করবে। এই শান্তিপূর্ণ কর্মসূচির ভিতরে যারা এসে বিভ্রান্তিকর যে তথ্য দিয়ে কোমলবোধী শিক্ষার্থীদের সাথে থেকে কোটা আন্দোলনটাকে তারা নস্যাৎ করে এটাকে রাজনৈতিক আন্দোলনে এবং সরকার বিরোধী আন্দোলন, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য না। এই যে বলছিলেন রাজনৈতিক আন্দোলন এবং এটির মুক্তিযুদ্ধের বিরোধী স্লোগান তারা দিয়েছে, এটা কি কোনোভাবে কাম্য বললাম? আমি কেন 69-এর কথা বললাম, কেন 71 সালের কথা বললাম আমি একটু বলিনি। 71 সালে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম 26শে মার্চ সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যে জেসি দেব, সন্তোষচন্দ্র ভট্টাচার্য, তার আমাদের গিয়াসউদ্দিন সাহেব সহ শিক্ষকদেরকে যেভাবে হত্যা করা হলো, এবং বিজয়ের 2 দিন আগেও 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হলো। বিশ্ববিদ্যালয় আজকে যে গিয়ে দেখেন বিভিন্ন জায়গায় শহীদদের স্মৃতিস্তম্ভগুলা, শহীদদের নামগুলো, নাম ফলকগুলো, তো সেই বিশ্ববিদ্যালয়ে যদি আপনি শিক্ষার্থীদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন সেটাকে খণ্ডিত করে তুমি কে আমি কে রাজাকার, এটাকে হয় বলেন? এটা তো শিক্ষার্থীরা দেওয়ার কথা না। শিক্ষার্থীদেরকে বলেছে এইভাবে, এটাকে মজার জিনিস? এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। তারা তো বলছে তারা স্যাটায়ার করছে। না না, এটা তো আমি তো বললাম তো, এটাকে যেভাবে আমরা তো নিজে শুনেছি, এটা কোনোভাবে কাম্য না। এটা আমাদের আহত করেছে, এটা আমাদের লজ্জিত করেছে। এটা মুক্তিযুদ্ধের দেশে, এটা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, সেখানে 30 লক্ষ লোক শহীদ হয়েছে। 30 লক্ষ লোকের রক্তের সাথে তো আমার মনে হয় আমরা বিশ্বাসঘাতকতা করছি এই সমস্ত স্লোগান দিয়ে। জি আজিজ ভাই, আপনার কাছে একটি বিষয় জানতে চাই। স্যার যে কথাটি বলছিল যে রাজনৈতিক ফায়দা লোটার জন্য একটি পক্ষ তাদের এই জায়গায় নৈরাজ্য সৃষ্টি করতে, আমি যদি একটু যাই যে প্রধানমন্ত্রী আজকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, তিনি সেখানে বলেছেন স্পষ্টভাবে যে কোমলমতি শিক্ষার্থীরা এগুলো করেনি, এবং তিনি বলেছেন যে এই শিক্ষার্থীদের এই সুযোগটা নিয়েই দেশের উন্নয়নে যখন সরকার 15 বছর ধরে দেশকে একটা অবস্থানে নিয়ে গেছে, তখন এটাকে নস্যাৎ করার জন্য, নৈরাজ্য সৃষ্টি করার জন্য শিক্ষার্থীদের এই আন্দোলনে ঢুকে একটা মহল ফায়দা লোটার জন্যই এটি করছে, এবং তাদের ব্যাপারে সতর্ক থাকতেও তিনি বলেছেন। ঠিক আছে, বিষয়টা হলো তাহলে প্রথম দিন থেকে বাইরের বহিরাগত ঢোকে নাই, ঢুকছে আন্দোলনে পরে 3 দিন পরে। গত তাহলে, 2 দিন, হ্যাঁ, গত 2 দিন ওবায়দুল কাদের সাহেব যখন বলল যে ছাত্রলীগই যথেষ্ট এটা মোকাবেলা করতে, ছাত্রলীগ যখন গিয়ে হাঙ্গামা শুরু করলো, তখন মৃত্যু ঘটলো এবং পত্রিকায় ছাপা হয়েছে 5 জন হেলমেট পরে রিভলভার দিয়ে গুলি করতেছে। এবং আপনি উত্থাপন করলেন রংপুরে পুরা জায়গা ফাঁকা, একটা ছেলে একটা হাতে লাঠি আর একটা হাত টান দিয়ে আছে, তারা টার্গেট করে গুলি করছে। এই কয়েকটাকে কেন আইডেন্টিফাই করতে পারলো না এখনো? হেলমেট পরা, হাতে রিভলভার দিয়ে গুলি করতেছে ক্যাম্পাসের ভিতরে, আর রংপুরে একটা পুলিশ গুলি করছে। হ্যাঁ, তো এটা তো আইডেন্টিফাইড করা যেতে পারতো, এখনো করলো না কেন? তাহলে আস্থাটা তৈরি হবে কোত্থেকে? প্রধানমন্ত্রী বলেছেন তো যে আচ্ছা, এদের তদন্ত করে বের করা হবে। তদন্ত করে বের করে, পুলিশের ছবি আছে, কিসের তদন্ত করবে? আপনি এত অ্যাক্টিভ, এটা করতে পারবেন না কেন? আজ কয়দিন গেল, মারা গেল পরশুদিন, এখন পর্যন্ত পারেন না কেন? হেলমেট পরা ছবি আছে, পত্রিকায় ছবি ছাপা হয়েছে, একাধিক, একটা ছবি না, সব বড় পত্রিকায় ছবি ছাপা হয়েছে।
হেলমেট পরা। আর ওই ছেলেটার ছবি তো ফেসবুক সব জায়গায় আছে। তারে গুলি করলো কে, পুলিশে গনে, এসপিকে জিজ্ঞেস করেন, হলেই তো বেড়ে গেল। হ্যাঁ, কেন আউট অফ দ্য এটা আজিজ করলো? ভাইকে গতকালকে ঘটনা বলতেছেন না পরশুদিনের ওই ঘটনা? যে ওই গুলি যে পরশুর ওই রোকে। তো এখন আমার বক্তব্য হচ্ছে যে প্রধানমন্ত্রী যে ভাষণটা দিয়েছে, জি। আমি কিন্তু হতাশ হয়েছি। কারণ আমি সকাল থেকে অপেক্ষা করতেছি জাতির উদ্দেশ্যে ভাষণ নিশ্চয়ই একটু লম্বা হবে এবং এটা একটা সমাধানের পথ পাওয়া যাবে। কিন্তু উনি তো- সমাধানের পথ তিনি দেখান নাই। আজিজ ভাই, আমার কাছে মনে হয়েছে মনে তার হচ্ছে না। বক্তৃতায় যেটা হয়েছে, দুটো জিনিস আমি পাইছি। একটা হচ্ছে তোমাদের দেখে দেব, আর একটা হচ্ছে বিচার বিভাগ তার কথাই চলতেছে। কারণ তিনি বলেছেন তোমরা হতাশ হয়ে না, অপেক্ষা করো রায় পর্যন্ত, তোমরা হতাশ হবে উনি না। বলছেন কিছু ন্যায় হবে বিচার না। পাবে বলে ন্যায় আমি বিচার পাবে। আশাবাদী। আমি আশাবাদী যে হলো একজন দুই statesman বলছে যদি এটা যে বলে তাহলে তো আগে যে কথা বলছে উনি ওই কথাই বলছে। আদালতের বিচারাধীন একটা বিষয় প্রধানমন্ত্রী আশাবাদের বেশি আর কি করতে পারে? না না, এর করতে থেকে বেশি কি বলতে পারে না? পারতো। কি বলবো? বিষয়টা হলো তোমাদের রায় দিতে হবে, এটা কি বলতে পারে? 21 সালে দুটা ছাত্র আপনার হাইকোর্টে ওই কোঠা যে বাতিল করছে তার বিরুদ্ধে রিট করেছে, তখনও নেগোশিয়েট করতে পারতো। এটা গণতান্ত্রিক সরকার, দাবি করা হয়, নেগোশিয়েট করে না, এটা পালছে। আর কোটা এক্সিকিউটিভ অর্ডারে বাতিল করে দেওয়া, এটাই তো অপরাধ, সংবিধান ভায়োলেশন। এটাতে করতে পারেন না, তখন তো কোর্ট ধরবেই। আপনার সংবিধান রক্ষাকারী হলে উচ্চ আদালত। সংবিধান যদি সরকারও ভাঙে তাকে আদালত মানতে বাধ্য করবে। আবার সংবিধানে যা আছে তা যদি পরিবর্তন করতে চায়, সংসদে পরিবর্তন করে আইন করলে সেটা আবার আদালত আবার সংবিধানের বাইরে যেতে পারবে না। তো এখানে তো সংবিধানে বলছে যে চেক অ্যান্ড ব্যালেন্স আছে। অনগ্রসর ব্যক্তিদেরকে আপনার উন্নয়নের স্বার্থে বিধিবিধান সরকার করতে পারবে, এটা পৃথিবীর এবং সরকার যেটা করবে তাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, অর্থাৎ নিবৃত্ত করতে পারবে না। অপরিসীম ক্ষমতা সরকারকে দেওয়া আছে। এতদিন না পাইলে উনি এক্সিকিউটিভ অর্ডারে, তাহলে যদি আমি দেখছি প্রধানমন্ত্রী, সরকারের লোকও সবাই আপনার কোটার সংস্কার চায়, তাহলে আরেকটা এক্সিকিউটিভ অর্ডারে এতদিন সমাধান করতে পারতো না? 18 সাল, এখন 24 সাল, পারতো তো, পারলে করে নাই। মানে দুই, একটু আপনার কাছে একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি যে জানতে চাই, সেটি হচ্ছে 18 সালের যে প্রধানমন্ত্রীর যে ঘোষণাটি ছিল, সেটিকে আমরা কি এভাবে ধরে নিতে পারি না যে ওইটাই সমাধান ছিল তখনকার? না। আদালতে যদি এখন না যেত তাহলে সেটিই কি সমাধান না? না, কোটা দরকার সারা পৃথিবী জুড়ে অধিকাংশ দেশে আছে, আমাদের দেশে লাগবেই। কারণ আমাদের দেশে যুদ্ধ বিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু যখন কোঠা করে তখন ডিস্ট্রিক্ট বৈষম্য ছিল, গ্রামে গ্রামে বৈষম্য ছিল। এখানে কোঠা লাগবে, নইলে জাতিকে মোটামুটিভাবে যে ব্যালেন্স, একটা অঞ্চলের লোকেরা এটা চাকরি পাচ্ছিল অঞ্চলে না। অঞ্চলে বৈষম্য ছিল। ওই নর্থ বেঙ্গলের লোকেরা তো চাকরি পেত আপনার না লাগবে তখন। তো। আর মুক্তিযুদ্ধ করছে সব গরিবের পোলাপান। বলেন তো দেখি একটা নেতা মারা গেছে কিনা, বলেন তো একটা নেতার সন্তান মারা গেছে কিনা? মারা গেছে সব গরিব লোকের সন্তান, এবং যারা বেঁচে আছে মুক্তিযোদ্ধা তার তারাও সময় গরিব। বেশিরভাগ লোকে গরিব ছিল। তো সুতরাং, আজিজ ভাই, হ্যাঁ। আজিজ ভাই, ওই সময় আপনি বড় লোক পাবেন কোথায়? বড় পাকিস্তানে লোক বাদ দেন, বড় লোকগুলো আপনি কোনো- পাকিস্তানে কোনো নেতার লোক ছেলে তো মারা যায় নাই, নেতার ছেলেরা যুদ্ধেও যায় নাই, এগুলো করে। যাক, তো সেই তাই আলোচনায় আমরা এগুলো না বলতে যাই। পারবো না। আমি তখন প্রয়োজন ছিল কোঠার, কোঠা করছে বঙ্গবন্ধু লেখা ছিল, এটা অন্তর্বর্তীকালীন। আপনার দৃষ্টিতে এখনো কোটার দরকার আছে? অবশ্যই দরকার আছে, তবে যৌক্তিক। তবে ভারতেও কোটা আছে প্রত্যেক বছর, কিন্তু তাদের 800 রুপির নিচে যে আয়, ওই পরিবারকে বলা হয় অনগ্রসর, তাদের জন্য কোঠা। আপনার মুক্তিযোদ্ধা কি এখন জিয়াউর রহমানের পোলাপান মুক্তিযোদ্ধা পাবে? ও অনগ্রসর, তাকে কোঠা দিবেন? এটা আমি আলাদা করব কিভাবে মুক্তিযোদ্ধার ভিতরে? কারে দেব কারে দেব না? আপনি পরিসংখ্যান পুরো রাখছেন, সরকার আছেন কেন? এটা বার করতে পারবেন না? আপনি তো পরিসংখ্যান পুরো বার করছেন না। 5 ভাগ লোকের হাতে 41 ভাগ অর্থ সম্পদ গেছে, আর 5 ভাগ লোক, নিচের 5 ভাগ লোকের কাছে 0.31% সম্পদ আছে। ওকে, তো আপনি ওই 31% যে পরিসংখ্যান ব্যুরোর আছে, ওরা অনগ্রসর না? ওই কয়েকটা আনেন না, তাহলে তো আপনার যে কয়েকটা লোক চাকরি পায় ও তো পাইবেন। আজিজ ভাই, আপনার কথা আমি অনেকটা স্পষ্ট, এটা যে কোটার প্রয়োজন আছে, Of course. সেটি যৌক্তিক পর্যায়ে নিয়ে এসে সংস্কারের প্রয়োজন আছে। সঠিক অনগ্রসর লোকদের মধ্যে কোটা দিতে Okay, হবে। সঠিক। মুক্তিযোদ্ধাদের ভিতরেও যে অনগ্রসর সে আছে, পাবে, সে পাবে। ভালোভাবে পাবে না। যে দুই, সম্পদশালী সে পাবে। না, 2, এখন 2.25 লক্ষ মুক্তিযোদ্ধা নিবন্ধিত আছে, এগুলো সব
মানে আপনার এই থানা কমান্ড থেকে শুরু করে আপনার মুক্তিযোদ্ধা যে সংসদ সেন্ট্রালে আছে সব জায়গায় টাকা পয়সার বিনিময়ে হয়। এই ভুয়া মুক্তিযোদ্ধা আছে 3 ভাগের 2 ভাগ নিবন্ধিত, তাদেরকে কোঠা দিয়া আপনার ওর ভিতরে রাজাকারও ঢুকছে, তাদের কোঠা দিয়ে তো আমি গরিবের ট্যাক্সের পয়সা তাদের দিয়ে তার জাতিপুতির দেব না। প্রকৃত মুক্তিযোদ্ধা এখনো আপনি গোয়েন্দা লাগান, এইসব সংসদ দেওয়া হবে না। আপনি ডিজিডিএফআই লাগান, এনএসআই লাগান, এসবি লাগান, 3 জনের রিপোর্টে যেটা ব্যক্তি যে ঠিক হয় এখনো গ্রামে আপনি পাবেন। আজিজ ভাই, সঠিক লাগে তোলেন না কেন? আমরা একটু আরিফ জেপ্তিক ভাইয়ের কাছে যেতে চাই, অনেকক্ষণ ওনার কথা শুনি না। আরিফ ভাই, আপনার কাছে আজিজ ভাইয়ের আলোচনা ধরে একটু সামনে আগাই। সেটি হচ্ছে, এখন মোটামুটি যত পক্ষের সঙ্গে আমরা কথা বলছি তাতে আমরা এই জিনিসটি বুঝছি যে কোটা থাকবে বা থাকার দরকার আছে, সেটিকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসে। এটি ছাত্রলীগ থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সবাই বলছে। এই আলোচনাটি এখন একটু ব্যাকডেটেড হয়ে গেছে আমার কাছে মনে হয়। আলোচনাটা এখন যেখানে চলে গেছে যে দেশের পরবর্তী পরিস্থিতি কোন দিকে যাবে, শিক্ষার্থীরা কবে ক্লাসে ফিরবে, কবে আন্দোলন কমবে, কিংবা তাদের যে সহপাঠীদের তারা হারিয়েছে তাদেরকে বিচার কতটুকু হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী একটু বক্তব্য আজকে আছে। আপনার কাছে কি মনে হয় যে কোটা আন্দোলনের যৌক্তিকতা ছাপিয়ে এখন যেটি নিয়ে প্রধানমন্ত্রী বলছিলেন যে এর ভিতরে অন্য কোনো পক্ষ ফায়দা নিতে পারে বা ভিন্ন কিছু হতে পারে, কিংবা এটির আসলে সমাধানের পথ কি দেখছেন? অন্তত কোটা না, কোটাকে কেন্দ্র করে যে প্রেক্ষাপটটি তৈরি হচ্ছে। এই সমাধান খুব সহজ। যখন মূল কোটা আন্দোলনকারী যাদের একমাত্র উদ্দেশ্য দাবি, কোনো রাজনৈতিক এজেন্ডা নাই, তারা কোটাটা পুনর্বিন্যাস চাচ্ছেন, সংস্কার চাচ্ছেন, আপনি যখন তাদের সাথে সমাধান করে ফেলবেন তারা কিন্তু ঘরে ফিরে যাবেন, তারা ক্লাসরুমে ফিরে যাবে। ফিরে গেলে যারা মাঝখানে চক্রান্ত করার সুযোগ খুঁজবে, চেষ্টা করবে, এরা দুর্বল হয়ে যাবে। তাদের কিন্তু সেই সাংগঠনিক শক্তি নাই, না, তাদের কিছুই নাই। তারা যে জিনিসটা করছে, ধরেন এখানে 5,000 কোটা আন্দোলনকারী সাধারণ ছাত্র দাঁড়িয়ে আছে, তারা তাদের মতো স্লোগান দিচ্ছে বা কিছু করছে, 20 জন বা 25 জন বিশৃঙ্খলাকারীকে এখানে ঢুকানো হবে, এরা গিয়ে বলবে মার মার গাড়ি ভাঙ, এরা বলবে এই কাহিনী বলছে, এরাই স্লোগান তুলবে আমি রাজাকার তুমি রাজাকার, কারণ তারা আসলে রাজাকার। তো এইটা যখন তুলবে বাকিরা, তখন আপনাকে বুঝতে হবে যারা আন্দোলন করছে তারা কিন্তু তরুণ, তারা খুব সহজে উদ্দীপ্ত হয়, সহজে উত্তেজিত হয়। দ্বিতীয় যে জিনিসটা আমরা যেভাবেই দেখি, গত দীর্ঘদিন ধরে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নাই, সেই গ্রুমিংয়ের জায়গা নাই, এককভাবে ছাত্রলীগ, বাকি কিছু বাম সংগঠন আছে, কিন্তু যে প্র্যাকটিসটা 90 দশক পর্যন্ত ছিল, যে কালচারাল ওরিয়েন্টেশন ছিল, বুদ্ধিবৃত্তিক চর্চা ছিল ছাত্রদের, পলিটিক্যাল, সেই জায়গাটা নাই। তো না থাকার কারণে কিন্তু এদেরকে অনেক ক্ষেত্রে বিভ্রান্ত করা, উত্তেজিত করা সহজতর হয়ে যাচ্ছে। আর যারা এটা করবে তারা তো প্রশিক্ষিত, তারা তো কোনো না কোনো রাজনৈতিক এজেন্ডা নিয়ে আসবে। কিন্তু আপনি যখন মূল সাধারণ ছাত্রছাত্রীদের দাবিটা মেনে নেবেন বা তাদেরকে সন্তুষ্ট করে ক্লাসরুমে নিয়ে যাবেন, এই 20 জন 25 জন যারা বিশৃঙ্খলা তৈরি করতে চায় তারা কিন্তু দুর্বল হয়ে পড়বে, তাদের এই এজেন্ডা বাস্তবায়ন। এখানেই যদি আপনাকে আমি একটু, যদি এটি হয় তাহলে তো আমরা সমাধানের দিকেই যাচ্ছি। কিন্তু আরিফ ভাই, যদি ব্যাপারটি এরকম হয় যে আমরা 15 জন আন্দোলন করতে আসছি আমাদের দাবি আদায়ের জন্য, আমাদের দাবি হচ্ছে কোটা সংস্কার করা হোক, কিন্তু আমরা আমাদের এক ভাইকে হারালাম, তখন কি আমার দাবি, মানে আসলে বাস্তবতা কি ওই পর্যন্তই থাকবে নাকি সেটি অন্যদিকে মন নেবে? এটা যদি আপনি সাথে সাথে সামাল না দেন তাহলে তো ক্রমাগত বাড়বে। এই জিনিসটা গত 3 দিন আগে যে অবস্থা ছিল আজকে তো এই অবস্থায় নাই, এবং আজকের পরবর্তী 3 দিন পরে কি হবে এটা আমরা কেউই জানি না। এটা শান্ত হতে পারে, এটা হয়তো আরো বড় আকারে বিস্ফোরিত হতে পারে। সুতরাং যত দ্রুত সম্ভব সমাধানের দিকে হাঁটতে হবে, যত দ্রুত সম্ভব আমাদের সাধারণ তরুণ যারা আছে তাদেরকে ক্লাসরুমে ফেরত নিতে হবে, তাদের নিরাপত্তা বোধটা জাগাতে হবে, এবং তাদেরকে তারা যাতে মানসিকভাবে একটা শান্তি পায় সেই জায়গাটা আপনি করবেন। এটা শুধুমাত্র যে দাবি আদায় করে করবেন তা কিন্তু নয়। এখানে যারা মারা গেছে এখানে সকলেই মারা গেছে, কিন্তু আপনি দেখবেন যে চিটাগাঙে মারা গেছে ছাত্রদলের একজন নেতা, ঢাকায় মারা গেছে ছাত্রলীগের একটা ছেলে, রংপুরে যিনি মারা গেছেন তারও একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে বলে আমরা ফেসবুকে দেখেছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সো বিভিন্ন ছাত্র সংগঠনের লোকজন মারা গেছেন। এই জায়গাটায় এগুলো যদি আপনি স্বচ্ছ তদন্ত শুরু করেন, কিভাবে ঘটলো, কেন একটা ছেলে কোনো অ্যাগ্রেসিভ ভূমিকায় ছিল না, সে দাঁড়িয়ে আছে 2 হাত মেলে, তাকেই কেন টার্গেট করে একাধিক গুলি করতে হলো, এই যিনি করলো তার মোটিভেশনটা কি, তার রাজনৈতিক অ্যাফিলিয়েশনটা কি, সে কি এমনিতেই করেছে, নাইলে ভিডিও ক্যামেরার সামনে এইভাবে? আমরা নিজেরা রাজপথে অনেক আন্দোলন করেছি, অসংখ্যবার ঘটেছে এটা, আমরা পুলিশকে দেখে বলছি গুলি কর,
দ্যাট ডাজন্ট মিন যে আমাকে গুলি করে দিয়েছে, আর বরং তাদের গুলি এই করে না। বিশ্বাসটুকু আমাদের আছে। হ্যাঁ, এই সাহস আমরা বারবার দেখিয়েছি বিভিন্ন জায়গায়, শুধু আমরা না, আমাদের উত্তরসূরিরা পূর্বসূরিরা দেখিয়েছে। একদম একটা জায়গায় সে কাউকে আক্রমণ করে নাই, কিছু না। এই জায়গাগুলোতে যারা গুলি করছে তারা কারা? এই যে একটু আগে আজিজ ভাই বললেন যে যারা হেলমেট পরে বন্দুক নিয়ে আন্দোলনের ভিতর ঢুকে গেল, ওরা কারা? আপনি যে ঢাকা কলেজের সামনে যে 2 জন মারা গেছে, আউট অফ ব্লু তাদেরকে কেন আক্রমণ করা হলো? এরা কারা আক্রমণ করলো? পরিস্থিতি তো এখানে সংঘর্ষ ছিল না। এই পুরো বিষয়গুলো খতিয়ে যখন আপনি দেখবেন সৎভাবে, স্বচ্ছভাবে, আমি একজন ভিকটিম হিসেবে বা ভিকটিমের সহমর্মী হিসেবে আমি সান্ত্বনা পাবো যে গভর্নমেন্ট ইজ টেকিং দ্য ট্রু অ্যাকশন। তখন কিন্তু আমি, যারা চলে গেছে তাদেরকে তো আর ফিরিয়ে দেওয়া যাবে না, তাদেরকে আমরা ফেরত পাবো না, কিন্তু তাদের বিচার হচ্ছে, এটা দেখলে এক ধরনের শান্তি এবং স্বস্তি তৈরি হবে। এই শান্তি এবং স্বস্তিটা গভর্নমেন্টকে তৈরি করতে হবে। এটা শুধুমাত্র দাবি মানলে হবে না, দাবি মানার সাথে আন্দোলনকারীদের নিরাপত্তা এবং আস্থার পরিবেশটা যদি আমরা ফিরিয়ে আনতে না পারি, তাহলে এই উত্তেজনা চলতেই থাকবে। জি, আমি ঠিক এই আপনার এই পয়েন্টটা ধরে একটু নিজাম স্যার আপনার কাছে একটু জানতে চাই। আরিফ ভাই বলছিলেন যে যত দ্রুত এই সমস্যার সমাধান করা প্রয়োজন এবং দ্রুত ক্লাসরুমে শিক্ষার্থীদের নিতে হবে। তো আমরা দেখলাম একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে সরকার অনির্দিষ্টকালের জন্যই ক্যাম্পাসগুলো বন্ধ করার জন্য এক ধরনের নির্দেশনা বলি, অনুরোধ বলি, যেটি বলি করেছে। আপনি তো শুধুমাত্র একজন শিক্ষক না, একজন শিক্ষক নেতা, ক্ষমতাসীন, মানে আপনি বর্তমান সরকারের সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বও পালন করেছেন। আমরা শিক্ষার্থীদের কবে নাগাদ ক্লাসরুমে ফেরত আনতে পারবো বলে আপনার মনে হয়? আমি যেটা মনে করি যে আরিফ ভাই অত্যন্ত সুন্দরভাবে একটি কথা বলেছে, আন্দোলন যারা যে কোটা ওরা তো আমাদের শিক্ষার্থী, ছাত্রলীগ বলেন আর কোটা আন্দোলনকারী বলেন, এরকম কোটা আন্দোলন করছে, এখানেও অনেক ছাত্রলীগ ছিল, এবার না যে কোটা আন্দোলন শুধু একটা ব্যানারে চলছে, সবাই ছিল। হ্যাঁ ছিল। আমি দেখেছি যে আমার শিক্ষার্থীদের গায়ে তুমি ছাত্রলীগ করো না, না স্যার আমরা আন্দোলন করতেছি, হ্যাঁ হ্যাঁ। এমনকি আমরা হলে যখন আমরা দেখলাম যে গণ্ডগোল হতে পারে, দেখলাম যে না একটা সমঝোতার মতো, কিন্তু যখনই তৃতীয় পক্ষ ঢুকে এটাকে অন্য পথে নিয়ে যাচ্ছিল, তখনই কিন্তু এটা বিভ্রান্ত অবস্থায় আন্দোলনটা চলে গেল। তা আমি মনে করি যে কোটা আন্দোলন করে যে সমস্ত মানে যারা নেতৃত্ব দিয়েছে ওদের সাথে বসার পর ওদের দাবিটা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী আজকে যেটা বলেছেন যে বারবার আপনারা বলছেন ন্যায় বিচার পাবে বলে আমি আশাবাদী, একজন প্রধানমন্ত্রী এর থেকে তো বড় কথা উনি বলতে, এর থেকে আমি আদালতের প্রতি সম্মান দেখেই কিন্তু উনি এটুকু পর্যন্ত বলতে পেরেছে, বা আদালতের কথা বলেছে। আবার যারা সহিংসতা করেছে তাদের বিচারের আওতা আনা হয় এবং আওতা আনা হওয়া উচিত বলে মনে করি। আপনি মনে করেন যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যেভাবে মৃত্যুবরণ করছে, এটা কোনোভাবে আমার মনে হয় শিক্ষক হিসাবে আমাদের শিক্ষার্থীরাও এটা মনে হচ্ছে মানে এটা মানে মানার মতো না, কিন্তু মানে এমন যারা তাকে করেছে এটাও খুব কঠিনভাবে তদন্তের মধ্যে আসবে। আমার তারাও কি অনুপ্রবেশকারী কিনা না, সেটা প্রধানমন্ত্রী যেটা বলেছে ওটাকে উনি ইঙ্গিত করেছে। কারা করেছে, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন না অন্যরা করেছে? আবার আজিজ ভাই বলেছে হেলমেটের নামও বলেছে। আমি মনে করি যে এটা সুষ্ঠুভাবে এই তদন্ত হওয়া উচিত। আরও যে 6 জন মৃত্যুবরণ করেছে, ঢাকা কলেজের সামনে 2 জন মৃত্যুবরণ করেছে, এদেরকে কেন প্রাণ দিতে হলো? আন্দোলন হচ্ছে শিক্ষাঙ্গনে চলে গেছে, এটা রাজপথে চলে গেছে, ওই মিরপুর রোডে চলে গেছে, চিটং রোডে চলে গেছে, আপনার বিভিন্ন জেলাগুলোতে। তা আমি মনে করি যে কোটা আন্দোলনকারী আমাদের যে শিক্ষার্থীরা আছেন তাদেরকে আমি বলবো তোমরা আসো। আমার মনে হয় যে যৌক্তিক সমাধান এবং যে কোর্টের যে ইয়েটা আছে সে পর্যন্ত তারা অপেক্ষা করা উচিত। আমার মনে হয় যে একটা মানে ভালো রেজাল্ট আসবে। কারণ আসলে যে আমরাও মনে করি যে যদি রায়টাও যদি ইয়ে হয়, আমি একটা কথা, রায়টাও জানি না কি রায় হবে, কিন্তু জানি না, কিন্তু এরপরে এটা যৌক্তিক যেটা আজিজ ভাই বলেছে, এটা একটা যৌক্তিক সমাধান হবেই। আর তো যেমন পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নৃতাত্ত্বিক গোষ্ঠী, তারপরে মুক্তিযোদ্ধারাও তাদের বিশাল একটা অবদান আছে। যে মুক্তিযুদ্ধের জন্য আজকে যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও আমি বলবো যে আমি বারবার এই জাতি গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের নামের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পৃক্ত আছে। কারণ আমাদের স্বাধীনতা যুদ্ধে একমাত্র পৃথিবীর একমাত্র একটা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছে। তো আমাদের স্বাধীনতার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটি বঙ্গবন্ধুর সাথে সংযুক্ত। তা আমি মনে করি যে সেটা হলো যে এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে আমি বলবো যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য তাদেরও একটা কোটা থাকা উচিত, মুক্তিযুদ্ধের ইয়েটা আমার ধরে রাখার জন্য। কারণ আমাদের এই প্রজন্ম তো আলোচনায় না যায় কেন, কোটার পক্ষে আমরা সবাই আলোচনা করলাম। আমি যৌক্তিক ওদের জন্য কিছু কোটা রাখা উচিত। আমি ওটা বলছি যে যৌক্তিক সমাধান হওয়া উচিত। যেমন কোটার আন্দোলনকারীরা যেটা করছে, যৌক্তিক সমাধানে গেলে আমার মনে হয় যে আমরা অচিরেই শিক্ষার্থীদের আবার ক্লাসে ফেরত নিয়ে আসতে পারবো।
আচ্ছা আজিজ ভাই, আপনার কাছে একটা প্রশ্ন করি, সেটি হচ্ছে রাত 10:30টার দিকে, 10টার দিকে বা সন্ধ্যা থেকে আমরা দেখছি যে যাত্রাবাড়ি শনি রাখরা সেখানে বেশ কিছুক্ষণ ধরে ধাওয়া পাল্টা ধাওয়া, কখনো পুলিশের দখলে, কখনো টোল করে সেখানে আগুন। হ্যাঁ হ্যাঁ এই ঘটনাগুলো ঘটছে, কখনো আবার এই যারা আন্দোলন করেছে ওখানে তাদের সাথে গেছে। কিন্তু কিছুক্ষণ আগে এই যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা জানিয়েছে যে এই যাত্রাবাড়িতে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আবার যদি আমি একটু অন্যভাবে আলোচনাটা এভাবে নেই, আবার ধরেন যে পুলিশ গুলি করলো, কিংবা যে ছাত্রলীগের কর্মীকে ফেলে দেওয়া হলো, কিংবা যেখানে আরও এরকম যে অন্যায়গুলো হলো, উভয় পক্ষেই কি মনে হয় যে এই স্বার্থান্বেষী মহল আছে? দেখেন, উদাহরণ বলে আমাদের দেশে অনেক রাজনৈতিক সংগঠন আছে। আমি যদি পরিষ্কার বলি, সব সংগঠনের ভিতরে ওই দলের লোক আছে, সব সংগঠনের ভিতরে আছে। ধরেন আমি যদি নাম করেই বলি, ইসলামিক সংগঠন আছে তো। এখন সুতরাং বলা যাবে না যে আওয়ামী লীগ করলেই মুক্তিযোদ্ধা, অন্য দল করলেই রাজাকার। ব্যাপারটা তো কিন্তু তা না। কারণ 53 বছর হয়ে গেছে, কে কোন দিকে আছে বিএনপির সময়ও দেখেন, আওয়ামী লীগের সময়ও দেখেন, প্রকৃত রাজাকার মন্ত্রী হয়েছে। রাজাকারের ছেলেরা এখন বহুত বড় পদে আছে, প্রধানমন্ত্রীর লাগোয়া আছে। তো সুতরাং এগুলো বাঁচবেন কেমনে? এই জন্যই তো বলছি যে প্রকৃত মুক্তিযোদ্ধা এখনও সম্ভব, যেটা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল দিয়ে করা সম্ভব না। আপনি ডিজিডিএফআই, এনএসআই, এসবি এদেরকে দিয়ে তদন্ত করে প্রকৃত মুক্তিযোদ্ধার লিস্টে বার করেন, তাহলে আপনি নাতিপুতি যদি রাখেন, তাহলে নাতিপুতি যখন চাকরি নেবে তাকেও আবার দেখতে হবে যে সেও স্বাবলম্বী কিনা, সে প্রকৃত আচ্ছা Spirit নাতিপুতি লাইনে কিনা। আছে, স্পিরিটে ঠিক আছে কিনা। সুতরাং নাইলে নাতিপুতি আসার দরকার কি? কারণ হচ্ছে এখানে ভুয়া আছে 3 ভাগের 2 ভাগ। আমি তো ব্যক্তিগতভাবে বলছি, প্রকৃত মুক্তিযোদ্ধা তার সন্তান পর্যন্ত কোঠা রাখলে কোনো আপত্তি নেই। তার ভিতরে যদি এখন ধরেন মুক্তিযোদ্ধার ছেলেও তো একটা সন্ত্রাসী হইতে পারে, তার জন্য তো ওই ইন্টারভিউর পরে তো একটা ইয়ে হয়, গোয়েন্দা রিপোর্ট হয়, সেখান থেকে বাছাই করা যাবে, সমস্যা নাই। কিন্তু আপনি নাতিপুতি যখন নেন, আপনি যখন মুক্তিযোদ্ধার লিস্ট সঠিক না, তখন তো আপত্তি আসবেই। আমিও যে মুক্তিযোদ্ধা, ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত, আমার নিবন্ধন নেই, তা আমি তো মুক্তিযোদ্ধার প্রতি উইকনেস আছে। কিন্তু তাই বলে আপনি হিসেব করেন তো দেখি, 53 বছর দেশ স্বাধীন হয়েছে, 12 বছর মিনিমাম, 12 বছর না হলে মুক্তিযোদ্ধা, বা 71 সালে 12 বছর হলে তিনি নিবন্ধন পাবেন। তাহলে বয়স হলো 65, আপনার চাকরিতে এন্ট্রি পয়েন্ট হলো 27 বছর। তো মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার ছেলে কেউ তো দরখাস্ত করারই সুযোগ নাই। হ্যাঁ, এখন ধরেন আপনি আরিফ ভাই বললেন যে 8%, 9%, আমি তো 8%, 9% খুঁজে পাই না। এইটাই পাইলো কেমনে? আচ্ছা, পার্সেন্টেজের না, আলোচনায় আমরা হয়তো না তার যেতে নাতিপুতি চাই, আসতে আমরা পারে। যে প্রশ্নটি আপনাকে করছিলাম সেটির একটু উত্তর পাইতে পারি হ্যাঁ, কিনা। না, সেটা হচ্ছে যে ধরেন এই যে যাত্রাবাড়ি বা অন্য জায়গায় হ্যাঁ, ঘটতেছে, হ্যাঁ, এখানে হচ্ছে কি যে ওই আগুন যদি লাগে কেউ এবার আলু ফোড়া দিয়ে খায়। আচ্ছা, এখন এই রাজনীতিটা সারা দেশে ছড়ায় গেছে, এটা বহুদলীয় রাজনীতির দেশ। সেখানে অবশ্যই সন্ত্রাসী গ্রুপ, রাজনৈতিক দল সবাই সুযোগ নেবে, যারা এই সরকার বিরুদ্ধে তারা অবস্থান নিবে, এবং এটা আপনি বিরত করতে মানে পারবেন। শত্রু শত্রু বন্ধু এই থিওরির মতো। হবে। কারণ হচ্ছে যে এই কোঠা একটা সিম্পল জিনিস, জাস্ট সরকারের ইগোর কারণে এই সমস্যাটা হয়েছে। এখনো সমাধান সম্ভব। বলি যে আপনি এখন আপিল বিভাগের কারণে ধরেন ঠেকে আছে, তারা একটা ডেট দিছে সামনের 7 তারিখ, তাই না? এখন আপিল করছে আপিল বিভাগকে কে? সরকার না, অ্যাটর্নি জেনারেল না? ওইটা আপিলটা উইথড্র করুক, তাহলে হাইকোর্টের রায় বহাল রইল। আপিল বিভাগে পার্সু করুক, ভাই তুমি ওটা ওকে করে দাও, যেটা শেখ হাসিনা ইঙ্গিত করছেন। অথবা আপিল বিভাগে প্রার্থনা করুক যে দেশের নৈরাজ্যকর অবস্থা, দেশ বাঁচানোর জন্য আপনারা যে ডেট দিয়েছেন এটাকে কাল পরশুর ভিতরে নিয়ে এটা কে আসেন। করবে? এটা সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল যাবে, যা আপিল বিভাগে প্রার্থনা করবে যে দেশের এই অবস্থা, আপনারা দয়া করে এই ডেটটা সামনে এসে এটাকে হিয়ারিং দিয়ে দেন। এবং এটা স্পিরিট, আপিল বিভাগ কিন্তু শুধু
আইনি দেখে না, স্পিরিট সব পরিস্থিতি দেখে। পরিস্থিতি নিশ্চয়ই আপিল বিভাগে বিজ্ঞ আদালত নিশ্চয়ই একটা সমাধানের রাস্তা দেখাবে। শিক্ষার্থীরা পারে, আচ্ছা, শিক্ষার্থীরা যদি- আমি একটু আরিফ শিক্ষার্থীরা কি করবে? আমি একটু আরিফ ভাইয়ের কাছে শিক্ষার্থীদের যে অবস্থায় আছে শিক্ষার্থীদের না, কি? না, আচ্ছা আরিফ ভাই, আপনার কাছে একটা জিনিস আবেদন একটু করবো। আমাদের এটি শেষ প্রশ্ন, এরপরে আমরা শেষ করব আলোচনাটা। সেটি হচ্ছে যে আমরা দেখলাম 2018 সালে কোটা বাতিল হয়ে গেল প্রধানমন্ত্রীর ঘোষণায়। কিছুদিন আগে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে একটি আপিল করার পরিপ্রেক্ষিতে আদালত একটি তার রায় দিল, সেটির বিরুদ্ধে আবার সরকার এক ধরনের আপিলই করলো উচ্চ আদালতে, আপিল বিভাগে, এবং সেটি প্রধানমন্ত্রী আজও বলেছেন সেটি শুনানি হবে, সেখানে তারা তাদের বক্তব্য দেবে, তুলবে। আমার একটু অন্যরকম প্রশ্ন, সেটি হচ্ছে এই মাঝখানের ঘটনা প্রবাহগুলো যদি শিক্ষার্থীরা আন্দোলন না করতো, এই ঘটনা প্রবাহগুলো তৈরি হতো কিনা? প্রথম প্রশ্ন, এর পরের প্রশ্নে পরে আসছি। না মানে আমি আপনার প্রশ্ন আমি আজকে প্রধানমন্ত্রী যে আশার কথা শুনালেন যে তারা যৌক্তিক, মানে তারা একটা এটা ন্যায় ছিল বিচার কিন্তু, পাবে। না এটা ছিল, আপনি এই জিনিসটা মনে রাখবেন যে 18 সালে যে পরিপত্রটা দিয়েছে হ্যাঁ। বর্তমান সরকার দিয়েছে, হুম। শেখ হাসিনা দিয়েছে। জি। সুতরাং এটা যদি আদালতে চ্যালেঞ্জ হয়ে বাতিল হয়, এটা আপিল করা বাই ডিফল্ট সরকারের দায়িত্ব কিন্তু, কারণ সরকার তার অবস্থান থেকে সরে আসে না। এটা কিন্তু অ্যাটর্নি জেনারেলের অফিস রুটিন ওয়ার্ক হিসাবে এটা করবে। সরকারের যতগুলো সিদ্ধান্ত উচ্চ আদালতে গিয়ে বাতিল হয়, এটা আপিল করাটা এটা সরকার রাষ্ট্রযন্ত্রের মানে ভেতরের একটা মেকানিজম, এটা সে অটোমেটিকই করতো। সুতরাং এটার সাথে আন্দোলনের কোনো সম্পর্ক নাই। যে জিনিসটা করা যেত, আমার কাছে মনে হয়েছে যে কমিউনিকেশনের একটা বিরাট মিস্টেক হয়েছে। যখন এই আন্দোলনটা শুরু হয়েছে, খুব হালকাভাবে শুরু হয়েছে, সাধারণভাবে শুরু হয়েছে, খুবই শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে এবং খুবই ক্রিয়েটিভ ওয়েতে শুরু হয়েছে। আমি প্রশংসা করব, আজকে প্রধানমন্ত্রী এটা বলেছেন যে আমরাও কিন্তু পুলিশ দিয়ে প্রোটেকশন দিয়েছি বা একটা সহনশীল ছিল, ধৈর্যশীল হয়েছে, সহযোগিতা রেখেছেন সুন্দরভাবে, এটা সংঘাতের দিকে যায় নাই। তখন কমিউনিকেশনটা অনেক বেশি দরকার ছিল, কারণ হচ্ছে আন্দোলনকারীদের সাথে সরকারের এই মেসেজটা ক্লিয়ার হয় নাই কোথাও। আমি জানি, আমি আন্দোলনকারীদের সাথে আমার কথা বলার যে সুযোগ হয়েছে কিছু সমন্বয়কদের সাথে, সরকার থেকে সরাসরি কোনো কথা যোগাযোগ তাদের সাথে হয় নাই। এটা করা যেত, আপনি এটা করা উচিত। আপনি প্রথম কথাই হচ্ছে যেটা একটু ভুইয়া স্যার বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পলিটিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কর্মচারী সংগঠন যদি কোনো ধরনের পলিটিক্যাল মুভমেন্টে যায়, গভর্নমেন্টের কান খাড়া করা উচিত। এইটা থেকে একটা বিশাল কিছু ঘটে যেতে পারে। সুতরাং ওইখানের একটা ছাত্ররা আন্দোলন শুরু করেছে, আপনার অবশ্যই সেখানে একটা মেসেজ দেওয়া উচিত যে আমরা দেখতেছি, ঠিক আছে তোমরা আন্দোলন করো, তোমাদের বিশ্বাস করার দরকার নেই, আন্দোলনে থাকো কিন্তু শান্তিপূর্ণ থাকো, আমরা দেখছি। কারণ আমরাও তো কোটা চাই না, গভর্নমেন্ট তো কোটা চাচ্ছে না, আমরাই তো বাতিল করেছি। এই মেসেজগুলো ক্লিয়ার না হয়, কমিউনিকেশনটা ক্লিয়ার না হয়, আজকে এই পরিস্থিতিটা ধীরে ধীরে জটিলতা। একদম একটু শেষ একটা প্রশ্ন, সেটি আপনাকে দিয়ে শেষ করি। সেটি হচ্ছে যে এই যে আগামীকাল, অর্থাৎ এখন আর আগামীকাল বলা যায় না, আজকে কমপ্লিট শাটডাউন বলেছে, যেখানে বলেছে যে তারা একেবারে জরুরি ঔষধ এবং চিকিৎসা সরবরাহ ছাড়া প্রায় সবকিছুই বন্ধ থাকবে। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণের পরপরই এরকম একটি জিনিস আমরা দেখেছি। প্রশ্নটি একটু ইতিবাচকভাবেই করি যে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ শিক্ষার্থীদের আশাবাদী হওয়ার এক ধরনের দিক নির্দেশনা, কিন্তু তারপরও শিক্ষার্থীদের এরকম কর্মসূচি সংঘাতের দিকে না যেয়ে আপনি যেটি বলছিলেন ক্লাসরুমে ফিরে আসা বা সমাধানের পথ, এখন কিভাবে আপনি দেখেন এরকম একটি প্রেক্ষাপটে আজ নতুন দিন থেকে? এখন যে জিনিসটা হচ্ছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়ার কারণে, হলগুলো খালি করার কারণে পরিস্থিতিটা স্থিমিত হবে। এখানে অনেক কিছু হচ্ছে, ছাত্রলীগকে এখন আর ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না, আমি যতটুকু জানি সে এক ধরনের সিগন্যাল আছে, তারা যাতে সংঘর্ষের ভিতরে সরাসরি না যায়, এটা একটা শান্তির জায়গা তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে কর্তৃপক্ষের একটা নিয়ন্ত্রণ তৈরি হচ্ছে, হলে কিছু লোকজন আছে কিন্তু এত বেশি না। আর আগামীকালের বা আজকে যে প্রোগ্রামটার কথা, কমপ্লিট শাটডাউন, যেটা আসলে একটা হরতালই বলা যায়, এইটা একটা আবেগের জায়গা। আপনি চাইলে কিন্তু একবারে শাটডাউন ক্লোজ করে দিতে পারবেন না। খুব স্পেসিফিক যদি হতো যে আমরা দাবি মেনে নিয়েছি, বা প্রধানমন্ত্রী খুব সুস্পষ্টভাবে আর একটু এলাবোরেট কিছু বলতেন, কিন্তু এখানে আদালত একটা পক্ষ, এত বেশি বলতেও পারছেন না নির্বাহী বিভাগ থেকে। এটা আমার কাছে মনে হয় একটু শান্তির দিকে যাবে, কারণ প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে একটা জিনিস আমরা খুব আশাবাদী হতে পারি। উনি বলেছেন যে আদালতে আশা করা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা ন্যায় বিচার পাবে, মানে এইটা যে ন্যায় বিচার, এই বিষয়ে নির্বাহী বিভাগ একমত। সুতরাং হয়তো এইটা আসতে পারে, আর যদি না আসে পরবর্তীতে নির্বাহী বিভাগ কিন্তু এখানে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। অনেক অনেক ধন্যবাদ আরিফ জেপ্তিক, আমরাও আশা করছি যে এটি একটি শান্তির দিকে যাবে। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ এবং অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া। দর্শক, আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম দেশের বিদ্যমান বাস্তবতায়, পরিস্থিতিতে কোটা সংস্কার আন্দোলন, তার পরিপ্রেক্ষিতে সৃষ্ট যে ঘটনা প্রবাহ এবং সেখান থেকে সমাধানের পথ কী হতে পারে সেগুলো আমরা তিনজন আলোচকের সঙ্গে আমরাও আশাবাদী যে একটি যৌক্তিক সমাধান আসবে, যেখানে কোটা সংস্কার হবে, যেখানে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিও মান্য করা হবে এবং একই সঙ্গে রাষ্ট্রের, সরকারের স্থিতিশীলতা থাকবে এবং শিক্ষার্থীরা
তাদের ক্লাসরুমে ফিরে যাবে, বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব খুলে দেওয়া হবে। তো সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো শেষ করছি আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।